বাংলার প্রত্যেকটা গ্রামেরই কিছু না কিছু অদ্ভুত গল্প থাকে। কোথাও পোড়ো বাড়ি, কোথাও শ্মশান, কোথাও আবার এমন একটা গাছ যার ছায়ায় দাঁড়ানোর সাহস আজও কারণ নেই। আজ আমি যে ঘটনাটা বলতে চলেছি সেটা এমনই এক গ্রামের, যেখানে একটা বটগাছকে আজও কেউ সন্ধ্যার পর ছুঁয়ে পর্যন্ত দেখে না। গ্রামের মানুষ বলে ওটা শুধু একটা গাছ নয়, ওটা একটা কারাগার। আর সেই কারাগারের ভেতরে আজও বন্দী আছে এমন এক সত্তা যাকে ভুলেও মুক্ত করা উচিত নয়। ভৌতিক ও অলৌকিকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন এইবার ঘটনায় যাই। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এক প্রত্যন্ত গ্রাম শ্যামডাঙ্গা। ছোট্ট গ্রাম, কাঁচা রাস্তা, ধানের মাঠ, বাঁশঝাড়, পুকুর আর চারদিকে নির্জনতা। গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল একটা পুরনো শ্মশান। বহু বছর আগে সেখানে দাহকার্য বন্ধ হয়ে গেছে। এখন জায়গাটা আগাছা আর বুনোলতায় ঢেকে গেছে। আর সেই শ্মশানের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল বটগাছ, লোকমুখে যার নাম ডাইনির বট। গাছটার বয়স কেউ জানে না। কেউ বলে 200 বছর, কেউ বলে আরও বেশি। কিন্তু গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ গদাধর কাকু বলতেন, আমি ছোটবেলায় যেমন দেখেছি আমার ঠাকুরদাও নাকি ঠিক তেমনই দেখেছিলেন। এই গাছের কোনো বয়স নেই, এইটা শুধু দাঁড়িয়ে আছে। গাছটার একটা অদ্ভুত বৈশিষ্ট্য ছিল, আশেপাশের সব গাছে পাখি বসতো, কিন্তু এই গাছটায় একটাও নয়। দিনের বেলাতেও না, রাতের বেলাতেও না। বরং আশেপাশে কুকুর এলেই লেজ গুটিয়ে পালিয়ে যেত। গরু ছাগল ওই রাস্তা দিয়ে যেতে চাইতো না। অনেক সময় তাদের জোর করে টেনে নিয়ে যেতে হতো। গ্রামের মানুষ এসবকে কুসংস্কার বলে উড়িয়ে দিত না, কারণ তারা জানতো এই গাছের সঙ্গে জড়িয়ে আছে বহু মৃত্যুর ইতিহাস। প্রতি বছর অমাবস্যার আগের সপ্তাহে গ্রামে একটা নিয়ম মানা হতো। সূর্য ডোবার আগেই সবাই বাড়ি ফিরে আসতো। শিশুরা মাঠে খেলতে যেত না, মহিলারা পুকুরে জল তুলতে যেতেন না। এমনকি গ্রামের চায়ের দোকানও সন্ধ্যার পর বন্ধ হয়ে যেত, কারণ যে রাতে আকাশে চাঁদ থাকে না সেই রাতেই নাকি গাছটা জেগে ওঠে। এই গ্রামেরই বাসিন্দা ছিল অভিক, বয়স 28। কলকাতায় একটি মোবাইল নেটওয়ার্ক কোম্পানিতে কাজ করত। প্রায় 3 বছর পর দুর্গাপুজোর ছুটিতে সে গ্রামে ফিরেছে। ছোটবেলায় এসব ভূতের গল্প শুনে সে ভয় পেত, এখন আর বিশ্বাস করে না। তার কাছে এগুলো নিছক গ্রাম্য কুসংস্কার। প্রথম দিন সন্ধ্যায় চায়ের দোকানে বসে গল্প হচ্ছিল। সেখানে গদাধর কাকু আবারও সবাইকে বললেন, অমাবস্যা আসছে, কেউ যেন ডাইনির বটের রাস্তা না ধরে। অভিক হেসে বলল, কাকু এখনও এসব বিশ্বাস করেন? গদাধর কাকু তার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, বিশ্বাস করি না বাবা, আমি দেখেছি। দোকানে মুহূর্তের মধ্যে নীরবতা নেমে এলো। অভিক একটু হেসে বলল, কি দেখেছেন? গদাধর কাকু চুপ করে রইলেন। তারপর খুব ধীরে বললেন, যেদিন মানুষ দেখে সেদিন আর কাউকে বলতে পারে না। সেই রাতেই প্রথম অদ্ভুত ঘটনাটা ঘটল। রাত প্রায় 12:30। অভিকের ঘুম ভেঙে গেল, কারণ সে স্পষ্ট শুনতে পেল কেউ যেন বাড়ির বাইরে খুব আস্তে হাঁটছে, শুকনো পাতার ওপর দিয়ে হাঁটার শব্দ। সে জানালা খুলে বাইরে তাকালো। চারদিকে কুয়াশা, কেউ নেই। ঠিক তখনই দূরে শ্মশানের দিক থেকে একটা মেয়েলি গলা ভেসে এলো, খুব আস্তে, যেন কেউ লরি গাইছে। অভিক ভাবল
হয়তো কারোর মোবাইলের শব্দ। কিন্তু অদ্ভুত বিষয় হলো, শব্দটা যতক্ষণ সে শুনছিল ততক্ষণ গ্রামের একটা কুকুরও ডাকেনি, একটাও না। যেন পুরো গ্রাম হঠাৎ নিঃশব্দ হয়ে গেছে। পরদিন সকালে সে বিষয়টা মাকে বলতেই মা ভয়ে ফ্যাকাশে হয়ে গেলেন। রাতে জানালা খুলেছিলি? হ্যাঁ, কেন? মা কোনো উত্তর দিলেন না, শুধু বললেন, আজ থেকে সন্ধ্যার পর জানালা খুলবি না। কেন? কারণ সব ডাক মানুষের হয় না। অভিক বিরক্ত হয়ে হেসে ফেলল। কিন্তু সেদিন বিকেলে সে একটা জিনিস লক্ষ্য করল। তার ঘরের জানালার নিচের ভেজা মাটিতে একজোড়া পায়ের ছাপ। কিন্তু ছাপগুলো ছিল অদ্ভুত, গোড়ালি সামনে আর আঙুল পেছনের দিকে, যেন কেউ উল্টো পায়ে হেঁটেছে। অভিক ভাবল, হয়তো মাটির কারণে এমন হয়েছে। সে মোবাইল বের করে ছবি তুলতে গেল, কিন্তু ক্যামেরা খুলতেই ফোনটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। রাত নামতেই আকাশ কালো মেঘে ঢেকে গেল। দূরে বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ গ্রামে বিদ্যুৎ চলে গেল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। ঠিক সেই সময় অভিকের ফোনে একটা অচেনা নম্বর থেকে কল এলো। স্ক্রিনে কোনো নাম্বার নেই, শুধু লেখা আননোন। সে ফোন ধরল। ওপাশে প্রথমে কিছুই নেই, তারপর একটা খুব বুড়ো মহিলার গলা। ফিসফিস করে বলল, অনেক দিন পর ফিরেছিস। অভিকের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে জিজ্ঞেস করল, কে বলছেন? ওপাশ থেকে আবার উত্তর এলো, আমি তোকে চিনেছি, তুই কি আমাকে চিনতে পারলি না? তারপর কলটা কেটে গেল। অভিক সঙ্গে সঙ্গে নাম্বারটা দেখতে গেল, কিন্তু কল হিস্ট্রিতে সেই নাম্বারের কোনো অস্তিত্বই নেই। সেই রাতেই বাড়ির উঠোনে প্রথমবারের মতো কেউ একজন খুব ধীরে খালি পায়ে হাঁটতে শুরু করল। অভিক বিছানায় উঠে বসে পড়ল। শব্দটা ক্রমশ তার জানালার সামনে এসে থেমে গেল। তারপর জানালার কাঠে 3 বার টোকা নাড়ল। জানালায় 3 বার টোকা পড়ার পর অভিকের পুরো শরীর অবশ হয়ে গেল। শব্দটা খুব জোরে নয়, বরং অস্বাভাবিকভাবে আস্তে, যেন বাইরে যে দাঁড়িয়ে আছে সে জানে ঘরের ভেতরে কেউ জেগে আছে। অভিক বিছানা থেকে নামল না, চুপচাপ বসে রইল। তারপর সে শুনতে পেল একটা বুড়ি মহিলার কণ্ঠ, একেবারে জানালার ওপাশ থেকেই, খুব আস্তে, অভিক, জানালাটা খুলে দে বাবা। অভিকের বুক ধড়ফড় করে উঠল। এটা তার ঠাম্মার গলা। অসম্ভব, কারণ তার ঠাম্মা 5 বছর আগেই মারা গেছেন। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। আবার সেই গলা, ভয় পাচ্ছিস কেন? আমি এসেছি তোকে দেখতে। অভিকের হাত জানালার ছিটকিনির দিকে এগোতেই হঠাৎ তার মায়ের কথা মনে পড়ল। রাতে কেউ ডাকলে সাড়া দিবি না, সব ডাক মানুষের হয় না। সে হাত সরিয়ে নিল। 1 মিনিট, তারপর ধীরে ধীরে সেই গলাটা বদলাতে শুরু করলো। নরম কণ্ঠটা কেমন যেন কর্কশ হয়ে গেল। আর শেষবার সে শুধু একটা কথাই শুনতে পেল, খুলবি না? তাহলে আমিই আসছি। তারপর সব চুপ। পরদিন সকালে অভিক কাউকে কিছু বলল না, নিজেকেই বোঝাতে লাগলো হয়তো স্বপ্ন দেখেছে। কিন্তু বাথরুমে যাওয়ার সময় তার চোখ পড়ল জানালার দিকে। জানালার কাঠে 3টি লম্বা আঁচড়, কাঠ প্রায় 1 ইঞ্চি গভীর পর্যন্ত কাটা। মানুষের নখ দিয়ে এমন দাগ করা সম্ভব নয়,
সেদিন দুপুরে অভিক গ্রামের পুরনো লাইব্রেরিতে গেল। তার উদ্দেশ্য ছিল এই গাছ নিয়ে কোনো পুরনো নথি পাওয়া যায় কি না। লাইব্রেরির দেখাশোনা করতেন অবসরপ্রাপ্ত শিক্ষক সুধাংশুবাবু। সব কথা শোনার পর তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর একটা ধুলো জমা খাতা বের করলেন। খাতাটা ছিল 1964 সালের। পাতাগুলো হলদে হয়ে গেছে। সেখানে গ্রামের নানা ঘটনার নথি লেখা। এক জায়গায় বড় বড় অক্ষরে লেখা, শ্মশানের বটগাছ সংলগ্ন এলাকায় রাতের বেলা যাওয়া নিষেধ। গত 30 বছরে নিখোঁজ 11 জন, মৃত 17 জন। অভিক অবাক হয়ে গেল। এতগুলো ঘটনা কেউ পুলিশে জানায়নি? সুধাংশুবাবু মৃদু হেসে বললেন, জানানো হয়েছিল, পুলিশও এসেছিল। তারপর 2 জন পুলিশ রাতে পাহারা দিয়েছিল। ভোরে একজনকে পাওয়া যায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায়, অন্যজন আজও নিখোঁজ। অভিক এবার আর হাসতে পারল না। সে জিজ্ঞেস করল, কেউ কি নিজের চোখে কিছু দেখেছে? সুধাংশুবাবু উত্তর দিলেন, যারা দেখেছে তারা বেশি দিন বাঁচেনি। বিকেলে বাড়ি ফেরার পথে সে ইচ্ছে করে শ্মশানের রাস্তা ধরল। দুপুরের রোদ, চারদিকে মানুষজন আছে, তাই ভয়ের কিছু নেই। কিছু দূর এগোতেই সে বটগাছটাকে দেখতে পেল। প্রথম দেখায় সাধারণ একটা পুরনো গাছ, কিন্তু কাছে যেতেই একটা অদ্ভুত গন্ধ, পচা মাটি, পুরনো ধোঁয়া, আর যেন অনেক দিনের জমে থাকা ভেজা কাপড়ের গন্ধ। গাছটার গুঁড়িতে হাত রাখতেই তার শরীর কেঁপে উঠল। গাছটা ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা, প্রচণ্ড গরমের দুপুরেও বরফের মতন। ঠিক তখনই পেছন থেকে একটা ছোট্ট মেয়ে বলল, ওটাকে ছোবেন না। অভিক ঘুরে দাঁড়ালো। 10-11 বছরের একটা মেয়ে, নাম মৌ। সে বলল, আমার দাদু বলেছে যারা গাছটাকে ছোঁয় তাদের গন্ধ নাকি ও চিনে রাখে। গন্ধ? হ্যাঁ। তারপর একদিন নিজেই ডেকে নিয়ে যায়। অভিক কিছু বলার আগেই মেয়েটা দৌড়ে চলে গেল। সেদিন রাতে আবার বিদ্যুৎ চলে গেল। ঘড়িতে তখন 2:47। অভিক খেয়াল করল গত রাতেও একই সময় তার ঘুম ভেঙেছিল। হঠাৎ বাড়ির সব কুকুর একসঙ্গে চিৎকার করে উঠল। তারপর 1 সেকেন্ডের মধ্যে সব শব্দ থেমে গেল, যেন কেউ পুরো গ্রামটার শব্দ বন্ধ করে দিয়েছে। ঠিক তখনই অভিকের ঘরের দরজায় আস্তে আস্তে কেউ আঁচড়াতে শুরু করলো। তার বাবা পাশের ঘরে ঘুমিয়ে, মাও আছেন, কিন্তু আশ্চর্য, কেউ যেন কিছুই শুনছেন না। অভিক সাহস করে জিজ্ঞেস করল, কে? ওপাশ থেকে উত্তর এলো না, বরং আঁচড়ানোর শব্দটা থেমে গেল। তারপর দরজার নিচের ফাঁক দিয়ে ধীরে ধীরে এক গোছা লম্বা কালো ভেজা চুল ঘরের ভেতরে ঢুকতে শুরু করলো। অভিকের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। চুলগুলো যেন নিজে থেকেই নড়ছে। তারপর দরজার নিচ থেকে একটা কুঁচকে যাওয়া হাত ধীরে ধীরে ভেতরে ঢুকলো। হাতটার আঙুল অস্বাভাবিক লম্বা, নখগুলো কালচে, আর হাতটা মেঝের উপর কিছু খুঁজছে, যেন কাউকে স্পর্শ করতে চাইছে। অভিক ভয়ে বিছানার কোণে সরে গেল। হঠাৎ বাইরে ভোরের আজানের শব্দ ভেসে এলো, আর সেই মুহূর্তেই হাতটা চুলগুলো
সব কিছু যেন কোনোদিন ছিলই না, এক নিমেষে অদৃশ্য হয়ে গেল। সকালে দরজা খুলতেই অভিক দেখল দরজার নিচে কাদার ওপর স্পষ্ট 5টা আঙুলের দাগ, আর ঠিক মাঝখানে একটা লম্বা সাদা চুল, যেটা কোনো বৃদ্ধ মানুষের নয়, কারণ চুলটা ছিল প্রায় 5 ফুট লম্বা। অভিক বুঝতে পারল এটা আর কুসংস্কার নয়, কিছু একটা সত্যিই তাকে অনুসরণ করছে। আর সবচেয়ে ভয়ের বিষয়, সেটা এখনো বাড়ির ভেতরে ঢুকতে পারেনি, কিন্তু প্রতিদিন আরও একটু করে কাছে চলে আসছে। পরদিন সকালে অভিক আচরণ বদলে গেল। সে খুব কম কথা বলছিল, রাতে যা দেখেছে সেটা কাউকে বলতে পারছিল না। কিন্তু একটা বিষয় তাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছিল, যদি সবটাই তার কল্পনা হয় তাহলে দরজার নিচের কাদার দাগগুলো এলো কোথা থেকে? আর সেই 5 ফুট লম্বা সাদা চুল? সেই বিকেলেই সে আবার গেল গদাধর কাকুর বাড়ি। এবার আর হাসি ঠাট্টা নয়, ঘরে ঢুকেই সে বলল, কাকু, আমাকে সবটা বলুন। গদাধর কাকু অনেকক্ষণ চুপ করে রইলেন, তারপর দরজা বন্ধ করে প্রদীপ জ্বালালেন। বাইরে তখন আকাশ কালো হয়ে এসেছে, হাওয়া নেই, তবুও উঠোনের তুলসী গাছটা অকারণে দুলছে। কাকু নিচু গলায় বললেন, যা শুনবি সেটা কাউকে বলবি না, কারণ ও শুনতে পায়। অভিক কিছু বলল না। গদাধর কাকু শুরু করলেন, আজ থেকে প্রায় 180 বছর আগে এই গ্রামে এক মহিলা থাকত, নাম ছিল হিরণময়ী। স্বামী মারা যাওয়ার পর একাই থাকত। জঙ্গল থেকে ভেষজ গাছ এনে ওষুধ বানাতো, অসুস্থ মানুষকে বিনা পয়সায় চিকিৎসা করত। কিন্তু কাকু থামলেন। যে মানুষকে সবাই একদিন সম্মান করত, একদিন তাকেই ডাইনি বলে ঘোষণা করল। সেই সময় গ্রামে এক অদ্ভুত রোগ ছড়িয়েছিল। 1 সপ্তাহে 5টা শিশু মারা যায়, গরু মরতে শুরু করে, ফসল নষ্ট হয়। মানুষ কারণ খুঁজে না পেয়ে হিরণময়ীকেই দোষী বানায়, কারণ সে জঙ্গলে যেত, একলা থাকতো, ভেষজ বানাতো। আর মানুষ অজানাকে সবসময় ভয় পায়। অমাবস্যার রাতে গ্রামের কয়েকজন মাতাল লোক তাকে টেনে এনে সেই বটগাছের সঙ্গে বেঁধে ফেলে। হিরণময়ী কাঁদছিল না, শুধু বারবার একটা কথাই বলছিল, আমি ডাইনি নই। কেউ বিশ্বাস করেনি। তার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। কিন্তু সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটেছিল তখনই। গাছটা আগুন ধরেনি, আগুন শুধু মহিলার শরীর পুড়িয়েছিল। বটগাছের একটা পাতাও পড়েনি। হিরণময়ী মারা যাওয়ার আগে শুধু একবার মাথা তুলে বলেছিল, আমি ফিরব না, কিন্তু তোমাদের পাপ ফিরবে। তারপর সে মারা যায়। গদাধর কাকু দীর্ঘশ্বাস ফেললেন। অভিক জিজ্ঞেস করল, তাহলে গাছে যে আছে? কাকু মাথা নাড়লেন। ও হিরণময়ী নয়। অভিক অবাক। মানে? কাকু ধীরে ধীরে বললেন, মানুষ ভাবে ওই ডাইনির আত্মা, কিন্তু এটা ভুল। যেদিন নিরপরাধ একজনকে হত্যা করা হয়, সেদিন ওই বটগাছের ভেতরে অন্য কিছু জেগে ওঠে, যেটা বহুদিন ধরেই ঘুমিয়েছিল। ও কি? কাকু উত্তর দিলেন না, শুধু বললেন, ও মানুষের আত্মা নয়, ওর কোনো নাম নেই। ও শুধু মানুষের অনুশোচনা, ভয় আর অপরাধ বোধ খায়। আর যত মানুষ ওকে ভয় পায়, ও তত শক্তিশালী হয়। ঠিক সেই সময় বাইরে হঠাৎ একটা শব্দ হলো। তারপর গদাধর কাকুর মুখ সাদা হয়ে গেল।
তিনি ফিসফিস করে বললেন, এখনই চলে যা, ও এসে গেছে। অভিক দরজা খুলে বাইরে বেরোলো। পুরো গ্রাম অন্ধকার, যদিও তখন সন্ধ্যা মাত্র 7:30। মনে হচ্ছিল আলো যেন গ্রামটাকে এড়িয়ে গেছে। দূরে বটগাছটার দিকে তাকাতেই তার বুকের ভেতরটা কেঁপে উঠল। গাছটার নিচে কেউ দাঁড়িয়ে আছে, একজন বৃদ্ধা, সাদা শাড়ি, মাথা নিচু, চুল মাটি ছুঁয়ে আছে। দূরত্ব অন্তত 200 মিটার। তবুও অভিকের মনে হচ্ছিল সে বৃদ্ধাটা সরাসরি তার দিকেই তাকিয়ে আছে। অভিক এক পা পিছিয়ে গেল। ঠিক তখনই বৃদ্ধাটা মাথা তুলল, কিন্তু তার মুখ দেখা গেল না, কারণ মুখের জায়গায় শুধু অন্ধকার, একটা গভীর, অস্বাভাবিক, নড়তে থাকা অন্ধকার। তারপর এক মুহূর্তের জন্য পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে গেল এবং পরের সেকেন্ডেই বৃদ্ধাটাকে আর গাছের নিচে দেখা গেল না। সে অদৃশ্য হয়ে গেছে। অভিক ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তারপর তার শরীর জমে গেল, কারণ গদাধর কাকুর বাড়ির ঠিক দরজার বাইরে মাত্র 3 হাত দূরে একজোড়া ভেজা পায়ের ছাপ। ছাপগুলো বাইরে থেকে আসেনি, বরং মনে হচ্ছে কেউ দরজার সামনে দাঁড়িয়ে ছিল, তারপর হাওয়ায় মিলিয়ে গেছে। আর সেই কাদার উপর আঙুল দিয়ে লেখা মাত্র 2টি শব্দ, আমি এসেছি। গদাধর কাকু প্রথমবার অভিককে একটা কথা বললেন, যা তিনি এত বছর কাউকে বলেননি। তিনি খুব আস্তে বললেন, তোকে ও বেছে নিয়েছে। অভিক কেঁপে উঠল। মানে? ও কাউকে হঠাৎ ধরে না, আগে দেখে, তারপর ডাকে, তারপর ঘরের কাছে আসে, তারপর স্বপ্নে ঢোকে, তারপর মানুষ নিজেই ওর কাছে চলে যায়। অভিক হিসেব করতে লাগলো। প্রথম রাত গান শুনেছিল, দ্বিতীয় রাতে ঠাম্মার গলা, তৃতীয় রাতে দরজার নিচে হাত, আর আজ দরজার সামনে লেখা আমি এসেছি। সব কিছু যেন ধাপে ধাপে এগোচ্ছে। গদাধর কাকু কাঠের একটা পুরনো বাক্স খুললেন, ভেতর থেকে বের করলেন একটা বিবর্ণ সাদা কালো ছবি। ছবিটা দেখে অভিকের শরীর ঠান্ডা হয়ে গেল। ছবিতে 5 জন মানুষ দাঁড়িয়ে, আর তাদের পেছনে সেই একই বটগাছ, কিন্তু ছবির ডান দিকে গাছের ঝুড়ির আড়ালে একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছে, মাথা নিচু, সাদা শাড়ি। কেউ যেন খেয়ালই করেনি যে ছবি তোলার সময় সেখানে আরেকজন ছিল। গদাধর কাকু বললেন, এই ছবিটা তোলা হয়েছিল 1987 সালে। ছবির 5 জনের 4 জন 1 বছরের মধ্যে মারা যায়। 5ম মানুষটা আমি। অভিক অবিশ্বাসে তাকিয়ে রইল। আপনি? গদাধর কাকু ধীরে মাথা নাড়লেন। আমি বেঁচে আছি, কারণ ও আমাকে ছাড়েনি, ও শুধু অপেক্ষা করছে। ঠিক তখনই বাইরে প্রচণ্ড ঝড় শুরু হলো। জানালার কাঁচ কাঁপছে, দূরে বিদ্যুৎ চমকালো। সেই এক ঝলক আলোয় অভিক দেখল গদাধর কাকুর উঠোনের মাঝখানে একজন মহিলা দাঁড়িয়ে আছে, একেবারে স্থির। বৃষ্টি পড়ছে, কিন্তু তার গায়ে 1 ফোঁটা জলও লাগছে না। অভিক দরজার দিকে এগোতেই গদাধর কাকু তার হাত শক্ত করে চেপে ধরলেন। দেখবি না? কেন? ওকে যতক্ষণ না দেখবি ততক্ষণ তুই নিরাপদ, কিন্তু একবার যদি ওর মুখটা দেখিস তাহলে ও তোর স্মৃতির ভেতরে বাসা বাঁধবে। হঠাৎ দরজায় টোকা পড়ল, ঠিক আগের রাতগুলোর মতো। তারপর বাইরে থেকে একটা কণ্ঠ, গদাধর।
দরজা খোল। অভিক সঙ্গে সঙ্গে চিনতে পারল এটা গদাধর কাকুর মৃত স্ত্রীর গলা। গদাধর কাকুর চোখে জল চলে এলো, কিন্তু তিনি দরজা খুললেন না, বরং দুই কানে হাত চাপা দিয়ে বসে পড়লেন আর কাপা গলায় বলতে লাগলেন, ওর গলায় উত্তর দিবি না। হঠাৎ সব শব্দ থেমে গেল। ঝড়ও নেই, বৃষ্টিও নেই। চারপাশে এমন নীরবতা যেন পৃথিবীতে আর কোনো মানুষ নেই। তারপর দরজার নিচ দিয়ে ধীরে ধীরে একটা ছায়া ভেতরে ঢুকতে শুরু করলো। কোনো শরীর নেই, কোনো মানুষ নয়, শুধু অন্ধকার, যেন আলোকে খেয়ে ফেলেছে। অভিক পিছিয়ে গেল, কিন্তু সেই অন্ধকারটা সোজা গিয়ে থামল গদাধর কাকুর পায়ের কাছে। তারপর গদাধর কাকু নিজের থেকেই উঠে দাঁড়ালেন। তার চোখ দুটো ফাঁকা, মুখে কোনো অভিব্যক্তি নেই। তিনি দরজার দিকে হাঁটতে শুরু করলেন। অভিক প্রাণপণে তাকে ধরে রাখার চেষ্টা করল, কিন্তু ৮০ বছরের বুড়ো মানুষের শরীরে তখন অস্বাভাবিক শক্তি। তিনি দরজা খুললেন। বাইরে কেউ ছিল না, শুধু দূরে বটগাছটা, আর সেই গাছের সব ঝুড়ি একসঙ্গে দুলছে, যদিও বাতাস নেই। গদাধর কাকু ধীরে ধীরে হাঁটতে লাগলেন। অভিক পেছন পেছন দৌড়ালো, কিন্তু যতই কাছে যেতে চায় তাদের মধ্যে দূরত্ব যেন বাড়তেই থাকে। শেষ পর্যন্ত গদাধর কাকু গাছটার সামনে গিয়ে দাঁড়ালেন। তারপর খুব শান্তভাবে বললেন, এবার আমি এলাম। পরের মুহূর্তেই গাছের ঝুড়িগুলো সাপের মতো নড়ে ওঠে, তাকে পুরো ঢেকে ফেলল। অভিক চিৎকার করে দৌড়ে গেল, কিন্তু সেখানে পৌঁছে দেখল কেউ নেই, শুধু ভেজা মাটির ওপর গদাধর কাকুর লাঠিটা পড়ে আছে। পরদিন সকালে পুরো গ্রাম খুঁজল, পুলিশও এলো, জঙ্গল খোঁজা হলো, পুকুর খোঁজা হলো, কিন্তু কোনো দেহ পাওয়া গেল না। রিপোর্টে লেখা হলো নিখোঁজ। দুর্গাপুজোর ছুটি শেষ হওয়ার আগে অভিক গ্রাম ছেড়ে কলকাতায় ফিরে গেল। সে আর কোনোদিন সেই গ্রামের নামও উচ্চারণ করেনি। ধীরে ধীরে ঘটনাগুলো ভুলে যেতে লাগলো। নিজেকে বোঝালো সবই মানসিক চাপ ছিল। ৩ বছর পরে এক বর্ষার রাতে অভিক নিজের ফ্ল্যাটে একা বসে পুরনো হার্ড ডিস্ক ঘাঁটছিল। হঠাৎ সে গ্রামের কিছু ছবি পেল। কৌতূহলবশত খুলল। প্রথম ছবি পুকুর, দ্বিতীয় ছবি বাড়ি, তৃতীয় ছবিটা বটগাছ। ছবিটা জুম করতেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। গাছের নিচে কেউ দাঁড়িয়ে নেই, কিন্তু তার নিজের ঠিক পেছনে মাত্র ১ হাত দূরে একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছে, মাথা নিচু, সাদা শাড়ি। ছবিটা তোলার দিন সে একাই ছিল। ভয় কাঁপতে কাঁপতে সে ছবিটা ডিলিট করে দিল, হার্ড ডিস্ক বন্ধ করল, ঘরের সব আলো জ্বালিয়ে বসে রইল। নিজেকে বোঝাতে লাগলো এটা এডিটিংয়ের ভুল, ক্যামেরার গ্লিচ, এর বেশি কিছু নয়। ঠিক তখনই কম্পিউটারটা নিজে থেকেই আবার চালু হয়ে গেল। স্ক্রিনে সেই একই ছবি, কিন্তু এবার বৃদ্ধাটা আর পেছনে নেই, সে আরও কাছে, একেবারে অভিকের কাঁধের পাশে। আর স্ক্রিনের নিচে কেউ যেন নতুন করে টাইপ করছে, এবারও চিনতে পারলি না? পরদিন সকালে পুলিশ দরজা ভেঙে অভিকের ফ্ল্যাটে ঢোকে। ঘরের সব আলো জ্বলছিল, কম্পিউটার চালু ছিল, কিন্তু অভিক নেই, কোথাও নেই। শুধু কম্পিউটারের স্ক্রিনে সেই বটগাছের ছবিটা খোলা ছিল, আর ছবির নিচে এবার একজন নয়, দুজন মানুষ দাঁড়িয়েছিল। একজন সাদা শাড়ি পরা বৃদ্ধা,
আর তার ঠিক পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা অভিক। যদি আজকের ঘটনাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর এমনই বাংলার ভৌতিক লোককাহিনী, অভিশপ্ত গ্রাম, ডাইনি, তন্ত্রমন্ত্র এবং গা ছমছমে রহস্যময় গল্প নিয়মিত শুনতে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। আপনার যদি মনে হয় আপনার গ্রামেরও এমন কোনো ভয়ঙ্কর বা অলৌকিক গল্প আছে, তাহলে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানান। হয়তো পরবর্তী ভিডিওতে সেই গল্পই জীবন্ত হয়ে উঠবে। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরের এক ভয়ঙ্কর ঘটনা নিয়ে। শুভরাত্রি।